সাধারণ লোকের রান্নাঘরে তুমি বিষ কাটালে দেখতে পাবে না, জোর দিয়ে বলল কিশোর। মোবাইল হোমের ভেতরে 3 গোয়েন্দার হেডকোয়ার্টারে বসে রয়েছে সে। বিষ কাটালি অনেক ধরনের রয়েছে। কিছু কিছু ব্যবহার করা হয় বিষ বানাতে, আর কিছু ব্যবহার হয় জাদুবিদ্যার কাজে, মানে হতো আর কি এক সময়। তোমার মুখে শুনে তো আজবের চেয়েও আজব মনে হচ্ছে মহিলাকে। মুসা বলল, রান্নাঘরে বিষ কাটালি? বাড়ির পেছনে আবার পুরনো কবরস্থান। আরে বাপরে! এখন আর ওটা কবরস্থান নয়, এক সময় ছিল। তবে জায়গাটা দেখতে এখনো অদ্ভুত লাগে, দেখলে গা শিরশির করে। কবরস্থান, বিষাক্ত ভেষজ। নোটবুকে লিখে নিতে লাগলো রবিন। মিলছে, চমৎকারভাবে মিলে যাচ্ছে। নোটবুকের পাতা উল্টাতে লাগলো সে। পাণ্ডুলিপিতে জাদুবিদ্যার কথা লেখা আছে শুনেই গিয়ে বই ঘাটাঘাটি করেছি আমি। ওয়েসলি থারগুডের পেন্টাকলটা নিশ্চয়ই খুব নাড়া দিয়েছে মহিলাকে, নইলে এত কষ্ট করে ওটার নকশা আঁকতে যেতেন না। হ্যালোউইনদের কথা ধরা যাক। কুৎসিত চেহারার বুড়ি, গালে আঁচিল থাকবে। এরা লোককে হাসায়, ক্ষতিটতি করে না। তারপর রয়েছে শয়তানের পূজারীরা। এরা ক্ষতিকর, লোকের সর্বনাশ করে। ওদের গুরু হলো শয়তান। শয়তানি নাকি ওদেরকে নানা কুকাতে সহায়তা করে। একটা বর্ণ বিশ্বাস করলাম না আমি। হাত নাড়ল মোসা। সব ছেলে ভালো না গপ্প। যাই বলো, তাড়াতাড়ি শেষ করো। এসব শুনতে একটুও ভাল লাগছে না আমার। লাগবে, এখনই লাগবে। এক ধরনের ডাকিনী বিদ্যা আছে, যাকে বলে ওল্ড রিলিজিয়ন। যারা এর চর্চা করে তারা বলে অনেক পুরনো আমল থেকেই শুরু হয়েছে এটা। এরা বিশ্বাস করে এই বিদ্যার সাহায্যে নানা রকম ফল ফলাদি ফলানো যায়, ফসল জন্মানো যায়। তাই এই বিদ্যাটাকে ভালোই বলা চলে। মানুষের ক্ষতি না করে উপকারের জন্যই এর চর্চা করে মানুষ। ডাইনিরা বিশ্বাস করে বিশ্ব ব্রহ্মাণ্ড হলো তাদের শক্তির উৎস। সেটাকে কবজা করতে পারলেই মহাশক্তিধর হয়ে যাওয়া যায়। জোট বেঁধে কাজ করে এই বিদ্যার অনুসারীরা। এক একটা জোটকে বলা হয় কোভেন। এক কোভেনে থাকে 13 জন করে সদস্য। বিশেষ জায়গায় মিলিত হয় ওরা, এই যেমন চৌরাস্তার মোড়ে। তবে তার চেয়েও ভালো জায়গা আছে। আন্দাজ করতে পারো কোথায়? কবরস্থান, তাই না? এক মুহূর্ত ভেবে নিয়ে বলল কিশোর। হ্যাঁ, নিয়মিত অনুষ্ঠানের সময় ওরকম জায়গায় মিলিত হয় ওরা। তাজা খাবার খায়, আর সেলিনা অথবা চন্দ্রদেবী ডায়নার পুজো করে। রাতে অনুষ্ঠান করে ওরা। খারাপ বলে নয়, পড়শিরা দেখে ফেললে নানা রকম মন্তব্য করবে, কানাঘুষো করবে, এই ভয়ে। অনুষ্ঠান যে কোনো সময় করা যায়, তবে বছরের বিশেষ 4টি দিনে হয় বিশেষ অনুষ্ঠান। একে বলে স্যাবাট। একজন ওল্ড রিলিজিয়ন ডাইনি অবশ্যই যোগ দেবে স্যাবাটে। তারিখগুলো হলো 30শে এপ্রিল, 1লা আগস্ট, 31শে অক্টোবর আর 2রা ফেব্রুয়ারি। হ্যালোইন হয় 31শে অক্টোবরে। নোটবুক বন্ধ করলো রবিন। আজ এই পেয়েছি। জাদুবিদ্যার উপরে লেখা আর অনেক বই আছে। দরকার হলে লাইব্রেরিতে গিয়ে পড়তে পারি, কিংবা বইও নিয়ে আসতে পারি। ভাবছি যে মিসেস ম্যাকাফির পাণ্ডুলিপিটা গায়েব করে দিতে চেয়েছে, সে কি কোনো ডাইনি? ডাকিনী বিদ্যার চর্চা করে? সিনেমার কোনো লোকও হতে পারে। হয়তো সে ওল্ড রিলিজিয়নের সদস্য, ব্যাপারটা জানাজানি হতে দিতে চায় না। নয়তো সে স্যানাটিস্ট, মানে শয়তানের পূজারী। কেঁপে উঠল মোসা। যদি ওল্ড রিলিজিয়নের ভালো কোনো ডাইনির কাজ হয়ে থাকে এসব, তাহলে আমি আছি, নইলে আমাকে বাদ রাখতে পারো। শয়তানের পূজারী কোনো মহাশয়তানের সঙ্গে গুতোগুতি করে মরতে পারবো না আমি গোয়েন্দাগিরি করতে গিয়ে। থালিয়া ম্যাকাফির ব্যাপারে পড়াশোনা করেছি আমি, মুসা বলল। আরও করতে পারি, মাইক্রোফিল্মের ফাইল ঘাঁটতে পারি। পকেট থেকে কয়েক পাতা ভাঁজ করা কাগজ বের করলো সে। পেন্সিল দিয়ে নোট লিখে এনেছে। পড়তে শুরু করলো। 18 বছর বয়সে ইন্ডিয়ার ফোর্ট ওয়েইনি থেকে এদেশে এসেছেন থালিয়া ম্যাকাফি। একটা সৌন্দর্য প্রতিযোগিতায় জিতে পুরস্কার হিসেবে হলিউডে আসার সুযোগ পান। ফিল্ম আর্ট স্টুডিওতে তিনি ঘোরার সময় ওয়েসলি থারগুডের চোখে পড়ে যান। 3 হপ্তাহ পর ফিল্ম আর্টের সঙ্গে চুক্তি হয়ে যায় থারগুডের একটা ছবিতে মেরি কুইন অব স্কটসের অভিনয় করার জন্যে। চোখে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তুলে নিয়ে গিয়ে কোনো মেয়েকে ছবিতে নায়িকার রোল দিয়ে ফেলা সিনেমার ইতিহাসে এটা একটা রেকর্ড। মুখ তুলে তাকালো মুসা। যত জায়গায় পড়েছি সবাই একটা কথা নির্দ্বিধায় বলেছে, মহিলা অসাধারণ সুন্দরী। এখনো সুন্দরী, কিশোর বলল। আজই দেখে এলাম।
আর কিছু জেনেছ? এই টুকিটাকি। তিনি খুব শান্তশিষ্ট, কোনো রকম স্ক্যান্ডাল নেই। অনেকগুলো ভালো ভালো ছবিতে কাজ করেছেন, বেশিরভাগই ঐতিহাসিক চরিত্র। এই যেমন ধরো ক্লিওপেট্রা, ক্যাথারিন দ্য গ্রেট। অনেক নামি দামি পুরুষের সঙ্গে পরিচয় হয়েছে তার, কিন্তু কাজ ছাড়া তাদের সঙ্গে আর কোনো সম্পর্ক ছিল না মিস ম্যাকাফির। কোনো বন্ধু বান্ধব ছিল না। পুরোপুরি নিঃসঙ্গ মানুষ বলতে যা বোঝায় তাই। কোনো অভিনেতাকে জড়িয়ে কোনো রোমান্টিকতার বদনাম ছিল না তার, বেশিরভাগ নায়িকাদেরই যেমন থাকে আর কি। তবে জিটার কার্লোসের সঙ্গে একটা ঘনিষ্ঠতা হয়ে যায়। তিনি কে? রবিন জিজ্ঞেস করল। দি অ্যাসফোর্ডেল স্টোরি ছবির পরিচালক। ছবিটা শেষ হওয়ার পরপরই তিনি মারা যান। একটা অদ্ভুত ছবি, ডাইনিদের নিয়ে তৈরি। অ্যাসফোর্ডেলে ডাইনিদের বিচার অনুষ্ঠানের উপর লেখা। আবার সে ডাকিনি বিদ্যা, বাধা দিয়ে বলল কিশোর। হ্যাঁ, ছবিটা বিচিত্র বুঝলে, কাহিনীটাও। এতে পিউরিটান কুমারের চরিত্রে অভিনয় করেন মিস ম্যাকাফি। ডাইনি আখ্যা দিয়ে তাকে মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়। বিচারে সাব্যস্ত হয় ফাঁসি দেওয়া হবে তাকে। এক ইন্ডিয়ান যুবকের সঙ্গে পালিয়ে গিয়ে তখন তিনি প্রাণ বাঁচান। ইন্ডিয়ানের চরিত্রে অভিনয় করেছিলেন জিটার কার্লোস। ছবির শুটিং শুরু হওয়ার আগেই মিস ম্যাকাফির সঙ্গে এঙ্গেজমেন্ট হয়ে যায় তার। কেউ কেউ গুজব ছড়াতে শুরু করে ওই এঙ্গেজমেন্ট একটা ভাওতাবাজি, ক্যারিয়ার তৈরির জন্য এটা করেন জিটার। এর আগেও নাকি বহুবার অনেক নামি দামি অভিনেত্রীর সঙ্গে এঙ্গেজমেন্ট করেছেন তিনি, একই উদ্দেশ্যে। দি অ্যাসফোর্ডেল স্টোরি শেষ হওয়ার পরপরই মোটর দুর্ঘটনায় মারা যান জিটার। মিস ম্যাকাফির র্যাঞ্চে একটা পার্টি শেষ করে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। এতই মানসিক আঘাত পান মিস ম্যাকাফি, কাজের ইচ্ছাই নষ্ট হয়ে যায়। আর কোনো ছবিতে তিনি অভিনয় করতে পারেননি। তার সমস্ত ছবির নেগেটিভ কিনে নিয়ে পরের 30টা বছর কাটিয়ে দেন লোকচক্ষুর অন্তরালে। তার পুরনো বন্ধুদের কেউ এড়িয়ে চলেন? জানতে চাইল কিশোর। বন্ধু থাকলে তো কেউ, মুসা বলল। তার পরিচিত লোক অনেকেই ছিল। একটা ছবির ফটোকপি বের করে বাড়িয়ে দিল কিশোরের দিকে। দি অ্যাসফোর্ডেল স্টোরি যে বছর তৈরি হয়েছে, সে বছর একাডেমি পুরস্কারের পার্টিতে ডিনারের সময় তোলা হয়েছে এটা। থালিয়া ম্যাকাফের জাদু চক্র। এই ছবিতে লেমেল গিফ নেই। তার মানে তখন বন্ধু মানে তেমন ঘনিষ্ঠ ছিলেন না আর কি, মন্তব্য করল কিশোর। সোফার ছিলেন তো? ছবিটা ভালো করে দেখল কিশোর, ক্যাপশন পড়ল। টেবিলের মাথার কাছে বসেছেন থালিয়া ম্যাকাফি আর জিটার কার্লোস। চামড়া সাদা নয় জিটারের, বাদামি, বেশ সুন্দর চেহারা। তার পাশে বসেছে হেনরি ফগ, তরুণ, সুন্দর। মিস ম্যাকাফির প্রিয় ক্যামেরাম্যান হ্যারি ব্যানার্ড রয়েছেন ছবিতে। আছে চার্লস গুডফেলো নামে একজন অভিনেতা। অভিনেত্রী উইটমারের পাশে বসেছে। স্ক্রিপ্ট রাইটার জন ভোর্টেক্স আছেন। আর আছে এলিনা ফিউজ, বসেছে একজন চরিত্র অভিনেতা রালফ স্মিথের পাশে। অ্যাসফোর্ডেল পিকচারের কস্টিউম ডিজাইনার পলি ফ্রেন্টিসকে চেনা গেল ক্যাপশন দেখে। চেনা গেল মার্থা কলিসন আর শেরিনা থারগুটকেও, দুজনেই অভিনেত্রী। সাধারণ একটা মেয়ে তাকিয়ে রয়েছে সামনের দিকে, নাম লিলি অ্যালজেডো, জিটারের সেক্রেটারি ছিল। ইন্টারেস্টিং, মাথা নাড়ল কিশোর। জাদুচক্রই বটে। 13 জন লোক, আর এক টেবিলে 13 জনের একসঙ্গে বসাটাকেই বলা হয় আনলাকি। অবশ্যই যদি না ডাইনিদের অনুষ্ঠান হয়। 13 জনে এক কোভেন, নম্বর ঠিকই আছে। দুই সহকারীর দিকে তাকিয়ে দাঁত বের করে হাসল কিশোর। দারুণ সব তথ্য নিয়ে এসেছো তোমরা, বুঝলে। রবিন এনেছ স্যাবাটের তারিখ 1 আগস্ট, বছরের 4টে বিশেষ দিনের একটি। আজকে সেই তারিখ। মিস ম্যাকাফি ডাইনি কিনা, এখনো কি তিনি অনুষ্ঠান করেন কিনা, করলে বর্তমানে কে কে আছে তার কোভেনে, এটা জানার একটাই উপায়। আজ রাতে মালিবো হিলসে যেতে হবে আমাদের। পাগল, চেঁচিয়ে উঠল মুসা। তাহলে তুমি যাবে না? দাঁত বের করে হাসলো মুসা। আবার বলল, পাগল, না গিয়ে পারি আমি? ভূত প্রেতকে যত বেশি ভয় পায় তত বেশি আমার দেখতে ইচ্ছে করে। তো কখন রওনা হচ্ছি আমরা? গধূলি বেলায় খোয়া বিছানা পথটায় এসে পৌঁছলো 3 গোয়েন্দা, যেটা ধরে যেতে হয় মিস ম্যাকাফির র্যাঞ্চে। নেমে বাইকের সিটে ভর দিয়ে বিশ্রাম নিতে লাগলো কিশোর। রবিন আর মুসা কাছে এসে থামলে হাত তুলে দেখালো বায়ে। ওটাই ওর বাড়ি, বলল কিশোর। এই এলাকার ম্যাপ ভালো করে দেখে নিয়েছি আমি। অনেকগুলো জায়গা আছে এখানে যেখানে কোভেন মিলিত হতে পারে। এই যে এই চৌরাস্তাটার কথাই ধরো।
তারপর রয়েছে রান্নাঘরের পেছনে ওকের জটলার নিচে সেই কবরস্থান। আরেকটা জায়গা আছে তার বাড়ি থেকে 8 মাইল উত্তরে, যেখানে দুটো পায়ে চলা পথ আড়াআড়িভাবে একটার ওপর দিয়ে আরেকটা চলে গেছে। ছড়িয়ে পড়ে চোখ রাখতে হবে আমাদের, যাতে মিস ম্যাকাফি বাড়ি থেকে বেরোতে গেলে চোখে পড়ে, অন্তত আমাদের নজর এড়িয়ে কোথাও যেতে না পারে। সাইকেলের হ্যান্ডেলে ঝোলানো রয়েছে একটা ব্যাগ, সেটাতে হাত ঢুকিয়ে দিয়ে কিশোর বলল, একটা কুকুর দেখেছি আমি মিস ম্যাকাফির সঙ্গে, কাজেই সাবধান থাকতে হবে আমাদের। বাড়ির বেশি কাছাকাছি যেতে পারবো না, যোগাযোগ রাখার জন্যে তাই ওয়াকিটকি নিয়ে এসেছি। 3টে ছোট যন্ত্র বের করলো সে, একটা দিল রবিনকে, আর একটা মুসাকে, তৃতীয়টা নিজে রাখলো। ওকের জটলার পেছনে পাহাড়ের ওপর থেকে চোখ রাখবো আমি। রবিন, তুমি লুকাবে রাস্তা আর বাড়ির মাঝের লেবু বনটার মাঝে, আর মুসা যাবে উত্তরে বাড়ির বায়ে। একটা মাঠ আছে ওদিকে, লম্বা লম্বা ঘাস, তার মধ্যে আরামসে লুকিয়ে থাকতে পারবে। মিস ম্যাকাফি বাড়ি থেকে বেরোলে দেখতে পাবোই আমরা, যেদিকে যান না কেন, মানুষ গাড়ি যাই আসুক না কেন, সব খেয়াল রাখবে। স্যাবাট হলে কোথায় হয় সেটা ওদের যাওয়া দেখেই বুঝে যাব আমরা। অন্য দুজন বিনা প্রতিবাদে মেনে নিল তার নির্দেশ। আবার সাইকেলে চাপলো 3 জনে, চলে এলো র্যাঞ্চের গেটের কাছে। পথের পাশে লম্বা ঘাসের ভেতরে সাইকেল লুকিয়ে রেখে আলাদা হয়ে রওনা হয়ে গেল যার যার পথে। লেবু বনের ভেতরে হারিয়ে গেল রবিন, খোয়া বিছানো পথ ধরেই উত্তরে চলতে থাকলো মুসা। কিশোর চলল মাঠের মধ্য দিয়ে, কোনাকুনি বাড়ি আর ওকের বোনকে এক পাশে রেখে। পাহাড়ে উঠে বাড়িটার পেছন দিকে ম্যানজানিটার একটা ঝোপ খুঁজে পেল সে, ঢুকে পড়ল তার মধ্যে। ওয়াকিটকি বের করে তৈরি হয়ে বসল। 1 নম্বর বলছি, মৃদুস্বরে বলল সে, শুনতে পাচ্ছ? 2 বলছি, ভেসে এলো মুসার কণ্ঠ। বাড়ির উত্তরে মাঠে চলে এসেছি আমি। বাড়ির ভেতরে পেছন দিকে আলো দেখতে পাচ্ছি, লোক চলাফেরা করছে, তবে কি করছে বুঝতে পারছি না। ওভার। থাকো, চোখ রাখো। 3 নম্বর, তোমার কি খবর? লেবু বাগানের ভেতরে বসে বাড়ির সামনের দিকে নজর রেখেছি, রবিন জানালো। সামনেটা অন্ধকার। ওভার। বসে থাকো, নির্দেশ দিল কিশোর। ওভার অ্যান্ড আউট। পাহাড়ের ঢালে হেলান দিয়ে তাকিয়ে রইল সে। ওকের জটলার জন্যে বাড়িটা দেখা যায় না। বিকেলের আলোয় যতটা না ছিল, তার চেয়ে বেশি রহস্যময় লাগছে গাছগুলোকে চাঁদের আলোয়। ধীরে ধীরে উপরে উঠছে চাঁদ, বিচিত্র কালো ছায়া যেন জড়িয়ে যাচ্ছে গাছগুলোর বিকলাঙ্গ শাখা প্রশাখায়। খড়খড় করে উঠল রেডিও। 2 নম্বর বলছি, মুসার কণ্ঠ শোনা গেল। এইমাত্র বাড়ির আলো নিভে গেল, পিছনে খুব সামান্য আলো জ্বলছে। ওভার। গাছের নিচের অন্ধকারে কেঁপে উঠল একটা ছোট আলো, তারপর আরেকটা, আরো একটা। রেডিওর বোতাম টিপল কিশোর। ওকের জটলার দিকে এগিয়ে চলেছে ওরা, মোমের আলো দেখতে পাচ্ছি আমি। অপেক্ষা করতে লাগলো সে। বিকলাঙ্গ ডালের নিচে নড়ছে আলোগুলো, নড়াচড়া থেমে গেল। স্থির হয়ে জ্বলতে থাকলো বাতির শিখা, তারপর আরো আলো দেখা গেল। এই কাছে যাচ্ছি আমি, রেডিওতে 2 সহকারীকে জানালো কিশোর। তোমরা যেখানে আছো ওখানেই থাকো। ঝোপের ভেতর থেকে বেরোলো সে, বসে পড়ে সমতল ঢাল বেয়ে পিছলে নেমে চলে এলো গাছের গোড়ায়। ঝোপের আড়ালে আড়ালে চলে এলো ওকের জটলার কাছে। মোমের আলোগুলোর দিকে তাকিয়ে দ্বিধা করতে লাগলো। আলোর কাছে এসে দাঁড়ালো একটা নারী মূর্তি, সরাসরি তাকালো সামনের অন্ধকারের দিকে। থালিয়া ম্যাকাফিকে চিনতে পারলো। তার লম্বা চুল ছড়িয়ে পড়েছে কাঁধের উপর, মাথায় জড়িয়েছেন ফুলের মালা। ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলেন মোমের চক্রের দিকে। মিস ম্যাকাফির পেছনে আরেকটা নড়াচড়া দেখা গেল। অন্ধকার থেকে বেরিয়ে এলো আরেক মহিলা, হাতে একটা ট্রে, তাতে ফল বোঝায়। সেদিন বিকেলে ওই মহিলাকেই দেখেছিল মিস ম্যাকাফির সঙ্গে। কিশোর জানে ও এলিনা ফিউজ। আলোক চক্রের ভেতরে ঢুকে কালো কাপড়ে ঢাকা একটা টেবিলে ট্রেটা নামিয়ে রাখলো সে। অন্ধকার বন থেকে বেরিয়ে এলো আর একটা মুখ, মোমের আলোয় চকচক করছে। লেমিল ডিফ। তিনিও একটা ফুলের মালা জড়িয়েছেন মাথায়। তার শরীরের কোনো অংশই তেমন চোখে পড়ছে না, কালো আলখেল্লা পরে থাকায়। 2জন মহিলার শরীরও দেখা যায় না, অন্ধকারে মিশে রয়েছে যেন কালো পোশাকে ঢাকা দেহ, শুধু মুখ দেখা যায়। আমি চক্র আঁকি, ডিফ বললেন একঘেয়ে কণ্ঠে। নড়ে উঠল তার হাত,
কালো আলখেল্লার পটভূমিতে ধবধবে সাদা। মোমের আলোয় ঝিক করে উঠল একটা ছুরির ফলা। ভুতুরে বনের ভেতর থেকে বেরিয়ে পিছিয়ে এলো কিশোর। ওই তিনজন যাতে শুনতে না পায় এরকম দূরত্বে এসে রেডিওর বোতাম টিপল। নিচু স্বরে বলল, রবিন, মুসা, আমি রয়েছি মাঠের ঠিক পেছনের চট্টটার মধ্যে। স্যাবাটের আয়োজন করছে ওরা। আমি আসছি, জবাব দিল রবিন। আমিও, বলল মুসা। কয়েক মিনিটের মধ্যে নিঃশব্দে পৌঁছে গেল মুসা। তারপর গাছের আড়াল থেকে এই পাশে এসে দাঁড়ালো রবিন। মোট তিনজন, কিশোর জানালো। কোনো ধরনের অনুষ্ঠানের জন্য তৈরি হচ্ছে ওরা। লেমেল ডিফের কাছে একটা ছুরি আছে। বুঝতে পেরেছি, ছুরি দিয়ে কি করবে? রবিন বলল, আজ সকালে পড়েছি মাটিতে একটা চক্র আঁকবে। ডাইনেরা বিশ্বাস করে চক্র ওদের ক্ষমতা বাড়ায়। দেখি কি করে, কিশোর বলল। গাছের ভেতর দিয়ে নিঃশব্দে কিশোরকে অনুসরণ করলো রবিন আর মোসা। তিনজনেরই বুক কাঁপছে উত্তেজনায়। কি দেখতে পাবে? কতটা ভয়ঙ্কর হবে অনুষ্ঠান? দেখল মোমের চক্রের ভেতর দাঁড়িয়ে রয়েছে তিনজন মানুষ। তিনটে সাদা মুখ শুধু নজরে পড়ছে। একটা পাত্র মাথার উপর তুলে ধরলেন মিস ম্যাকাফি। চোখ বুজে বিড়বিড় করে মন্ত্রপাঠ আরম্ভ করলেন। দম বন্ধ করে তাকিয়ে রয়েছে ছেলেরা। তারপর হঠাৎ আতঙ্কে অস্ফুট শব্দ করে উঠল মুসা। অন্ধকার থেকে ছায়ার মতো নীরবে বেরিয়ে এসেছে একটা জানোয়ার। তার পাশে এসে দাঁড়ালো। একটা মুহূর্ত স্থির হয়ে রইল ওটা। ওটার গরম নিঃশ্বাস গায়ে লাগছে তার। চাপা গর্জন করে উঠল জানোয়ারটা। এই কি হলো? চেঁচিয়ে জিজ্ঞেস করলেন ডিপ, কে ওখানে? বরফের মতো জমে গেছে যেন ছেলেরা। চাপা গড়গড় করেই চলেছে জানোয়ারটা। মুখে হাত রেখে অন্ধকারের দিকে তাকিয়ে রয়েছে এলিনা ফিউজ। মিস ম্যাকাফি নড়লেন না। শ্বেতপাথরে খোদাই মূর্তির মুখের মতো লাগছে তার মুখটা। কালো আলখেল্লার ভেতর থেকে টর্চ টেনে বের করলেন লেমেল ডিপ। তারপর এগিয়ে এসে আলো জ্বাললেন। কিশোর দেখল মোসার পাশে দাঁড়ানো জিপটা একটা কুকুর, সেই ডোবারম্যান পিনচারটা যেটাকে বিকেলে দেখেছিল। শত্রুকে আটকে রাখার ট্রেনিং দেওয়া হয়েছে কুকুরটাকে, আক্রমণ করার জন্য নয়। সেজন্যই এতক্ষণেও মোসার কোনো ক্ষতি করেনি ওটা। এই কি করছো এখানে? ধমক দিয়ে জিজ্ঞেস করলেন ডিপ। কিশোর লক্ষ্য করল ম্যানেজারের দৃষ্টি তার দিকে। দমে গেল সে। কি করে বিশ্বাস করাবে তাকে? এলিনোর হেসের খালাতো ভাই সে। বিকেলে যে এত ভদ্র ছিল সে এসেছে এখন তার আর অন্য দুজন মহিলার উপর গুপ্তচরগিরি করতে। কে ডিপ? ডেকে জিজ্ঞেস করলেন মিস ম্যাকাফি। কয়েকটা ছেলে, সম্ভবত মালিবু থেকে এসেছে, জবাব দিলেন ডিপ। শেরিফকে ডেকে ধরিয়ে দেওয়া দরকার। পাগল হয়ে উঠল কিশোরের হৃৎপিণ্ড। তাহলে কি লেমেল ডিপ তাকে চিনতে পারেননি? এই মিস্টার, বেয়ারা ছেলের মতো বলল সে। কুত্তাটাকে থামান, এত গড়গড় করে কেন? ডিগু, চুপ কর। চুপ হয়ে গেল কুকুরটা। বলো এখন এখানে কি করছো? আবার জিজ্ঞেস করলেন ডিপ। সরকারি জায়গা এটা, জানো না? অন্ধকারে বুঝতে পারিনি। পাহাড়ে ঘোরাঘুরি করছিলাম, পথ হারিয়ে এদিকে চলে এসেছি। এখন আর পথ পাচ্ছি না। লেমিল, অধৈর্য হয়ে উঠলেন মিস ম্যাকাফি। ছেলেগুলোকে ছেড়ে দিয়ে এসো এখানে, সারা রাত তো আর বসে থাকা যাবে না। দ্বিধায় পড়ে গেলেন ডিপ। কি করবেন ঠিক করতে পারছেন না। তার দিকে এক পা এগুলো কিশোর। তারপর আরেকটু এগিয়ে মিস ম্যাকাফিকে বলল, আমরা সত্যিই খুব দুঃখিত মিস। বিশ্বাস করুন, আপনাদেরকে বিরক্ত করতে চাইনি। বলতে বলতে একেবারে কাছে চলে এসেছে সে। সর্বনাশ করেছে, চেঁচিয়ে উঠল এলিনা। চক্রকে অপবিত্র করে দিচ্ছে। এগিয়ে চলেছে কিশোর। একেবারে টেবিলের কাছে চলে এলো, যেখানে দাঁড়িয়ে রয়েছে দুই মহিলা। বারবার মাফ চাইছে। হাত চলে গেছে বেল্টের কাছে। ওয়াকি টকির অ্যান্টেনা খুলছে। আর এক হাতে রয়েছে রেডিওটা। পেছনে হাত নিয়ে গিয়ে মহিলাদের চোখের আড়াল করে রেখেছে। সেও টেবিলের কাছে পৌঁছালো, অ্যান্টেনাটা খুলে চলে এলো হাতে। তারপর ইচ্ছে করে হোঁচট খেলো সে। লম্বা হয়ে পড়ে গেল মাটিতে। মাথা আর হাত আরেকটু হলেই টেবিলের নিচে চলে যেত। লেমিল, চিৎকার করে উঠলেন মিস ম্যাকাফি। পলকের জন্য কিশোরের একটা হাত চলে গেল টেবিলের কালো কাপড়ের তলায়। তারপর হাতের উপর ভর দিয়ে উঠে বসলো। সরি, আমি একটা বিশ্বাস করুন, আপনাদেরকে বিরক্ত করার কোনো ইচ্ছেই আমাদের নেই।
পথটা যদি আমাদেরকে কোনো মতে বলতেন। উঠে দাঁড়ালো সে। লেমিল, মিস ম্যাকাফি বললেন, ছেলেগুলোকে রাস্তা দেখিয়ে দিয়ে এসো। থ্যাংক ইউ, মহিলাকে বলল কিশোর। বনের ভেতর থেকে 3 গোয়েন্দাকে পথ দেখিয়ে বের করে আনলেন ডিপ। মাঠের দিকে হাত তুলে দেখালেন। ভালো করেই চেনে ছেলেরা। তার ওপারেই রয়েছে খোয়া বিছানো পথ, এবং সেটা ধরে গেলে কোস্ট হাইওয়ে। ওই যে ওদিকে। ডিপ বললেন, সোজা এগো, পথ পেয়ে যাবে। কিছু দূর এগিয়ে ডানে মোড়। খবরদার, আর এদিকে আসবে না। না, আসবো না, থ্যাঙ্কস, মুসা বলল। লম্বা ঘাসের মধ্য দিয়ে এগিয়ে চলল 3 গোয়েন্দা। চাঁদের আলোয় আলোকিত। পেছনে দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়ে রইলেন ডিপ। আমরা সরে না গেলেও যাবে না, রবিন বলল। তাকে দোষও দিতে পারি না, বলল কিশোর। ওরকম গোপন অনুষ্ঠান যদি তুমি করতে, অচেনা কাউকে তুমি ঢুকতে দিতে? আমি শুধু আল্লাহ আল্লাহ করছি ওর জন্য টেবিলের নিচে উকি না দেয়, ওয়াকি টকিটা দেখে না ফেলে। ও, এই কারণ? প্রায় চেঁচিয়ে উঠল মুসা। এজন্যেই বলা নেই কওয়া নেই শুকনোর মধ্যে ধরা। মনে হলো অনুষ্ঠানের সময় কি বলে ওরা শোনা দরকার। ভালোই লাগবে হয়তো। বেশি দূর যাব না, রেঞ্জের বাইরে চলে গেলে আর কথা শুনতে পাবো না। মাঠ পেরিয়ে এসে খোয়া বিছানো পথে উঠল ওরা। ফিরে তাকালো রবিন। লেমেল ডিপস চলে গেছেন। নেই, চলে গেছে। একটা ঝোপের ভেতরে এসে ঢুকলো 3 জনে। তোমার সেটটা অন করো, রবিনকে বলল কিশোর। শুনি কোভেন কি বলে। ঝোপের ভেতরে বসে রেডিওটা অন করে দিল রবিন। গেছে, শোনা গেল লেমিলের কণ্ঠ। আর আসতে পারবে না, আসবে বলে মনেও হয় না। কলজেতে ভয় ধরিয়ে দিয়েছে ওদেরকে ডিগু। কুত্তাটাকে যদি কোথাও আটকে রাখা যেত, বিড়বিড় করল কিশোর। আবার কথা বললেন লেমিল ডিপ। ছেড়ে দেওয়া উচিত হয়নি। কি আর করা যেত? মিস ম্যাকাফির প্রশ্ন। পাহাড়ের উপর নিয়ে গিয়ে ঠেলে ফেলে দিলেই হতো। লেমিল, চেঁচিয়ে উঠল একটা মহিলা কণ্ঠ। মিস ম্যাকাফি নন, তার মানে এলিনা ফিউজ। ডিপের কথায় চমকে গেছে। বাচ্চা কাচ্চার এসব ছোক ছোক ভালো লাগে না আমার। বাড়ি গিয়ে সবাইকে বলে দেবে। তারপরেই ছুটে আসবে ফটোগ্রাফার আর সাংবাদিকের দল। প্রত্যেকটা গাছের পেছনে লুকিয়ে থেকে দেখবে আমরা কি করি। হেডলাইনটা এখনই আন্দাজ করতে পারছি। চিত্রনায়িকার বাড়িতে ডাইনির পূজা। চোখের পলকে হাজির হয়ে যাবে তখন পুলিশ। পুলিশকে ভয় করার কিছু নেই, মিস ম্যাকাফি বললেন। বেআইনি কিছু করছি না আমরা। এখন করছি না, কখনোই করব না। আপনি তাহলে চান পুলিশ আসুক? ছেলেগুলোর উপর আপনার ক্ষমতা খাটানো উচিত ছিল, রিচার্ড কার্লোসের উপর যেমন খাটিয়েছিলেন। মিথ্যে কথা, চেঁচিয়ে উঠলেন মিস ম্যাকাফি। আমি কিছুই করিনি, আমার সঙ্গে বেইমানি করার পরেও না। না, তা তো করেননি, ব্যঙ্গ করে বললেন ডিপ। তার দীর্ঘ জীবন আর সুখী কামনা করেছিলেন শুধু। লেমিল, থামো প্লিজ, অনুনয় করল এলিনা। কিন্তু মিস ম্যাকাফি চুপ করলেন না, বলতে লাগলেন। বারবার একই কথা বলো তুমি, একই প্রসঙ্গ তোলো। খুব রেগে গেছেন তিনি। জিনারের উপর রেগে গিয়েছিলাম আমি ঠিকই, কিন্তু তার কোনো ক্ষতি করিনি। কারো ক্ষতি করতে আমার ক্ষমতা ব্যবহার করি না আমি, ভালো করেই তুমি জানো। আর এজন্যেই এভাবে কথা বলতে সাহস করো। লেমিল প্লিজ, আবার অনুরোধ করলো এলিনা। বিড়বিড় করে কি বললেন ডিপ বোঝা গেল না। তারপর বললেন, আর এখানে থেকে কোনো লাভ নেই, অনুষ্ঠান আর হবে না। চলুন ঘরে চলুন। গলা চড়িয়ে ডাকলেন, ডিগু, এই ডিগু। কুত্তাটাকে বাইরে পাঠিয়ে দিলে হতো, এলিনা বলল। ছেলেগুলো যদি আবার ফিরে আসে? আসবে না, বাইরে ছেড়ে রাখলেও শান্তি নেই। সারা রাত বনের ভেতর ঘোরাফেরা করবে, চেঁচাবে, বিরক্ত করে ফেলবে। ঘুম থেকে উঠে গিয়ে তখন ধরে আনতে হবে আমাকে। এত কষ্ট করতে পারবো না। কুত্তা কুত্তাই, বেশি চালাক হলেও খারাপ, আবার বোকা হলেও খারাপ। আর কোনো কথা শোনা গেল না। কিছুক্ষণ অপেক্ষা করে ভারী দম নিল কিশোর। লেমিল চেয়েছে আমাদের উপর ক্ষমতা প্রয়োগ করুক মিস ম্যাকাফি, যেভাবে জিটার কার্লোসের উপর করেছিলেন, বলল সে। ভাবছি আমি যে জিটারকে কি করেছিলেন তিনি। কিছুই না, তাই তো বললেন, রবিন মনে করিয়ে দিল। তিনি বলেছেন কারোর কোনো ক্ষতি কখনো করেননি তিনি। মোটর দুর্ঘটনায় মারা গেছে জিটার, মুসা বলল। রাতে পার্টি থেকে ফেরার পথে তার গাড়ির ব্রেক ফেল করেছিল। সেটা কি পাঠিয়েছিল? কিশোরের প্রশ্ন। নাকি আজকের রাতের মতো কোনো অনুষ্ঠান? হ্যাঁ, একটা ব্যাপারে আমরা এখন শিওর, মিস ম্যাকাফি একজন ডাইনি।
কিংবা তিনি মনে করেন যে তিনি ডাইনি। বিশ্বাস করেন এটা। তিনি বিশ্বাস করেন তিনি কোনো ধরনের ক্ষমতার অধিকারী হয়েছেন, এতই ক্ষমতা যে একেবারে মানুষ খুন করে ফেলতে পারেন। কণ্ঠস্বর খাদে নেমে গেছে মুসার। জাদুর সাহায্যে খুন? মাথা নাড়ল রবিন। অসম্ভব। হয়তো, কিশোর বলল। তবে মহিলার কথা থেকে বোঝা যায় জিটার কার্লোসের মৃত্যুর ব্যাপারে একটা অপরাধবোধ রয়েছে তার মধ্যে। জাদুর জোরে না হলেও অন্য কোনোভাবে কিছু একটা ক্ষতি করেছেন তিনি। ওই লেমিয়েল ডিপটা এত খোঁচাখুচি করে কেন? মুসা বলল, ইচ্ছে করেই যেন রাগিয়ে দিয়ে কথা বলায়, না হলে ওভাবে অতীতের কথা খুঁজিয়ে বের করার কোনো মানে হয় না। হয়তো সুযোগ নিচ্ছে। বাড়িতে কাজের লোক বলতে তো একজনই, সেই ক্ষমতাটাই ফলাচ্ছে আর কি। লোকটাকে ভালো লাগেনি আমারও না। মিস ম্যাকাফির প্রাইভেসি রক্ষার জন্য মিথ্যে বলে থাকতে পারে, আর যে লোক অন্যকে বাঁচাতে মিথ্যা বলতে পারে সে নিজেকে বাঁচাতে আরো বেশি পারবে। কিশোর বলে উঠল রবিন, পাণ্ডুলিপি চুরিতে তার হাত নেই তো? কেন করবে আর কিভাবে করবে বুঝতে পারছি না। নিজে সেটা চুরি করতে পারবে না, এই জন্য যে তখন হেনরি ফগের সঙ্গে ইন্টারভিউ চলছিল তার, আর চুরির কোনো মোটিভও নেই। বরং উল্টোটা হলেই তার লাভ বেশি। মিস ম্যাকাফির বিজনেস ম্যানেজার, সে ব্যবসার একটা পার্সেন্টেজ নিশ্চয়ই পায়। বইটা ছাপা হলে, বিক্রি হলে তার সঙ্গে সঙ্গে সেও টাকা পাবে। তবে কারো সঙ্গে বইটা নিয়ে আলোচনা করে থাকতে পারে সে। মিস ম্যাকাফিও করতে পারেন। আজ রাতে যা শুনলাম তাতে মনে হচ্ছে ওই পাণ্ডুলিপি চুরির জবাব লুকিয়ে রয়েছে মিস ম্যাকাফির অতীত জীবনে। উঠে দাঁড়ালো কিশোর। যতটা পারলাম করলাম, আজ রাতে আর কিছু করার নেই। ওয়াকি টকিটা আনতে যাচ্ছি আমি। সাইকেলগুলোর কাছে গিয়ে দাঁড়াও। আগামীকাল কোভেনের ব্যাপার তদন্ত চালাবো আমরা। যদি মিস ম্যাকাফি সত্যিই কোভেন পরিচালনা করে থাকেন, রবিন বলল। করেছেন, আমি নিশ্চিত। রওনা হয়ে গেল কিশোর। মাঠের উপর দিয়ে এগিয়ে যেতে লাগলো বিকলাঙ্গ ওকের ভুতুড়ে বনের দিকে। যা, কি বলছো? বিশ্বাস করতে পারছে না উলফেস। মিস ম্যাকাফি সত্যিই যায়নি? শান্তা মনিকা বুলভার ধরে গাড়ি চালাচ্ছে সে। পাশে বসে রয়েছে কিশোর। পেছনের সিটে বসেছে রবিন আর মুসা। আগে কি ছিলেন জানি না, কিশোর বলল। তবে এখন তিনি যায়নি। আমার তো মনে হচ্ছে সিনেমায় যখন অভিনয় করতেন তখনও এর চর্চা চালিয়েছেন। আমরা ভাবছি একটা কোভেন পরিচালনা করেছেন তিনি। সদস্যদের কেউ হয়তো এখন চাইছে না তার স্মৃতিকথাটা বেরোক, তাহলে সবাই সবকিছু জেনে যাবে। নিজেকে প্রকাশ করতে চাইছে না সেই লোক। তার ঘনিষ্ঠ যেসব মানুষ ছিলেন এক সময়, তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করব আমরা, কথা বলবো। গত দুদিনে মিস ম্যাকাফির গতিবিধি কি ছিল জানবো। পাণ্ডুলিপিটা আগে কোথায় ছিল, এখন কোথায় আছে তাও হয়তো বলতে পারবে কেউ। জানলেই কি স্বীকার করবে নাকি? বলল তরুণ প্রকাশক। যদি চুরি করে থাকে? প্রথমে পাণ্ডুলিপিটার কথা তুলবই না, আগে জানার চেষ্টা করব কোভিনের কোন মানুষটা এখনো মিস ম্যাকাফির সঙ্গে যোগাযোগ রেখেছে, কিংবা তার সংবাদ জানতে আগ্রহী। এই কথা বলতে মনে হয় কারো আপত্তি থাকবে না, অন্তত থাকার কথা নয়। উত্তরে মোড় নিয়ে লাব্রিয়া অ্যাভিনিউ ধরে হলিউডে চলল উলফ। শুরুতে তাহলে হেনরি ফগের সাথে কথা বলতে চাও? ফগ ক্রাইম রিপোর্টার। লোকটাকে দেখে খুবই ভালো মনে হলো। সে এইসব কোভেন ফোভেনে জড়াবে বলে বিশ্বাস হয় না আমার। সব সময় সে ক্রাইম রিপোর্টার ছিল না, অভিনেতা ছিল। মিস ম্যাকাফির শেষ ছবিটাতে অভিনয়ও করেছে। জিটার কার্লোসকে তার চেনার কথা, আর তার সাথে কথা বলাটাই এখন সহজ, কারণ তাকে কোথায় পাওয়া যাবে জানি। হারভে ভিডিওর অফিসে, যেটার একটা অঙ্গ প্রতিষ্ঠান KLMC স্টেশন। হলিউড বুলভারের ফাউন্টেন স্ট্রিটে অফিসটা। আজ সকালে ফোন করেছিলাম, দেখা করবে বলে কথা দিয়েছে। কি ব্যাপারে কথা বলতে চাও বলেছ? না, তেমনভাবে বলিনি। বলেছি স্কুলের ম্যাগাজিনের জন্য একটা প্রতিবেদন করতে চাই। নিশ্চয়ই পাবলিসিটি পছন্দ করে ফগ, পেছনের সিট থেকে বলল মোসা। এমনকি স্কুলের কাগজেও নাম ছাপাতে রাজি। আসলে ওভাবে ভাবলে আমরা সবাই পাবলিসিটি পছন্দ করি, কিশোর বলল। কোন লোক চায় না বলো যে তার নাম ছাপার অক্ষরে বের হোক, লোকে জানুক? উলফের দিকে তাকালো সে। আমাদেরকে এনে খুব উপকার করলেন, নইলে বাসে আসতে হতো। এসে আমারও লাভ হয়েছে। বাড়িতে থাকলে পাণ্ডুলিপির চিন্তায় পাগল হয়ে যেতাম। উলফ বলল, অফিস নেই, সারাদিন ওখানে থেকে থেকে অভ্যাস হয়েছে।
নেই বলে এখন মনে হয় একেবারে বাস্তুহারা হয়ে গেছি। তাছাড়া তোমাদের উপর বিশ্বাস জন্মে গেছে আমার। হেনরি ফগের মতো লোকের মুখোমুখি হতেও আর ভয় পাই না এখন। হেসে উঠল রবিন। কিশোরের সাথে থাকলে ওরকমই হয়, কাউকে ভয় পায় নাও। জাদুচক্রের অন্য লোকগুলোকে খুঁজে বের করবে কিভাবে তুমি, জানতে চাইল উলফ। জবাবটা দিল মোসা। আমার বাবা একটা ফিল্ম স্টুডিওতে কাজ করে, ঠিকানাগুলো জেনে দেবে বলেছে। হলিউড বুলভারে পৌঁছলো গাড়ি। সাবধানে চালাচ্ছে এখন উলফ। ডানে মোড় নিয়ে ফাউন্টেন স্ট্রিটে পড়ে কিছু দূর এগিয়ে একটা বাড়ির সামনে থামলো। দেখে মনে হয় যেন গাঢ় রঙের কাচের একটা বিশাল ছক্কা ওটা। আমরা এখানেই আছি, তুমি যাও। আচ্ছা বলে নেমে পড়লো কিশোর। ঘুরে বাড়িটার দিকে রওনা হলো। রিসিপশন রুমটা ঠান্ডা। পোলারাইজড কাঁচ দিয়ে বাইরের রোদ আর উত্তাপ ঠেকানোর ব্যবস্থা করা হয়েছে। ডেস্কে বসে রয়েছে একজন মহিলা, গায়ের রং উজ্জ্বল বাদামি। কোথায় যেতে হবে বলে দিল কিশোরকে। এলিভেটরে চড়ে 4 তলায় উঠতে লাগলো কিশোর। সুন্দর সাজানো গোছানো অফিস হেনরি ফগের। ঘরের ভেতরে কাচ আর ক্রোমের অভাব নেই। চেয়ার, সোফার গদি সব কালো চামড়ায় মোড়া। জানালাগুলো সব উত্তর মুখ, হলিউড হিলের দিকে। সেগুন কাঠের টেবিলের ওপাশে বসে রয়েছে ফগ, পাহাড়ের দিকে পিঠ দিয়ে। কিশোরকে দেখে হাসলো। এসো এসো, তোমার মতো ইয়াংম্যানদের আমি খুব খুশি হয়ে সাহায্য করি। কিশোরের মনে হলো এরকম মন ভোলানো কথা আগেও হাজারবার বলেছে লোকটা। সেও ভদ্রভাবে বলল, অনেক ধন্যবাদ আপনাকে। নিরীহ মুখভঙ্গি করে তাকিয়ে রয়েছে ফগের দিকে। বোকা বোকা করে তুলেছে চেহারাটাকে। কাল সকালে আপনাকে টিভিতে দেখলাম। থালিয়া ম্যাকাফের এস্টেটে গিয়ে লেমেল ডিফের সাক্ষাৎকার নিয়েছেন। অবাকে লেগেছে আমার। ভাবতেও পারিনি আমি যে আপনি অভিনেতা ছিলেন। মিস ম্যাকাফিকে চেনেন, তার সঙ্গে আপনার পরিচয় আছে। পলকে উধাও হয়ে গেল ফগের হাসি। মিস ম্যাকাফিকে চেনা আর অভিনয় করার চেয়ে অনেক জরুরি কাজ আছে দুনিয়ায়। ঝটকা দিয়ে চেয়ার ঘুরিয়ে দেখালো বইয়ের তাকের দিকে। করেছিও, ওগুলোই তার প্রমাণ। তাকের দিকে এগিয়ে গেল কিশোর। বইয়ের তাকে বই ছাড়াও রয়েছে নানা রকম প্লাক, মেডালিয়ন, উপকূলের উজান ভাটি, সমস্ত শহর থেকে পাওয়া আর কি। ক্যালিফোর্নিয়া, নেভাডা আর অ্যারিজোনার বিভিন্ন ছোট বড় শহরের পুলিশ প্রধানদের সাথে দাঁড়িয়ে তোলা ফগের ছবি আছে অসংখ্য। ফ্রেমে বাধাই 5 মিনিটের ওপরে লেখা একটা বক্তব্য বলে দিচ্ছে শেরিফের পসিতেও একজন অনারারি মেম্বার সে। আরে বাবা, এমন ভঙ্গি করলো কিশোর যেন ভক্তিতে গদগদ হয়ে গেছে। কিছু স্ক্র্যাপবুকও আছে। খুশি হয়ে বলল ফগ, ইচ্ছে করলে দেখতে পারো। নিশ্চয় দেখব, আগ্রহ দেখালো কিশোর। শুনলাম ড্রাগ অ্যাবিউজে নাকি অনেক কাজ দেখিয়েছেন আপনি। আপনি তো সাংঘাতিক লোক। গলে গেল ফগ, লাল হয়ে গেল চেহারা। হ্যাঁ, কিছু কিছু কাজ করেছি আর কি। এর ওপরে টিভিতে একটা সিরিজ করারও ইচ্ছে আছে আমার। শুনলে অবাক হবে বুঝলে। বড় বড় ওষুধ কোম্পানিও আজকাল ড্রাগ চোরাচালানে অংশ নিচ্ছে। সবই খুঁচিয়ে বের করব আমি। তবে এবছর আর হবে না। অন্য ব্যাপারে ইন্টারেস্টেড হয়ে উঠেছে প্রডিউসার। টাকা খরচ সে কিসে করতে চায় জানো? পুরনো সিনেমার উপর। ড্রাগ স্মাগলিং এর মতো এক জাতীয় স্বার্থবিরোধী কাজের চেয়ে তার কাছে জরুরি হলো কিনা পুরনো মুভি। যার যা পছন্দ। শুনলাম মিস থালিয়া ম্যাকাফির পুরনো ছবিগুলো নাকি খুবই দামি। ডাকাতেরা যে দাবি করেছে সেটা মিটিয়ে দেয়া হলে আরো দামি হয়ে যাবে ওগুলো। আপনার কপালই খারাপ, কিশোর বলল। অত টাকা খরচ করার পর আর ড্রাগের উপর সিরিজ করতে হয়তো রাজি হতে চাইবে না প্রযোজক। তবে আপনার জন্য পুরোপুরি খারাপ খবর নয় ওটা। পাবলিসিটি হবে, কারণ একটা ছবিতে আপনিও অভিনয় করেছেন। বাজে ছবি একটা, দ্য অ্যাসফোর্ডাল স্টোরি। এমনই ফ্লপ হয়েছিল, ওটাতে অভিনয় করায় একেবারে বদনাম হয়ে গেল আমার। আর কোনো ছবিতে চান্সই পেলাম না। তারপরেই তো অন্য কাজ খুঁজতে আরম্ভ করলাম। ভালোই হয়েছে, ক্রাইম রিপোর্টার হিসেবে উন্নতি করেছি। আপনার হয়েছে, মিস ম্যাকাফির হয়নি। কোনো কথাই পেটে রাখতে পারে না সে, এমন ভান করে বলতে লাগলো। ছবিটা ফ্লপ করায় আর কোনো কাজ পাননি তিনি, অবসর নিতে বাধ্য হয়েছেন। আমার চাচি বলে মিস ম্যাকাফি নাকি বেশ রহস্যময় মহিলা। লোকে নাকি নানা কথা বলে তার এবং তার বন্ধুদের সম্পর্কে। কোভেন টোভেন কি সব বলে। কোভেন? সতর্ক হয়ে উঠল ফগ, যেন শত্রুর গন্ধ পেয়ে গেছে। কঠিন হাসি ফুটল ঠোঁটে।
কোভেন হলো গিয়ে ডাইনিদের একটা টিম। হ্যাঁ হ্যাঁ, টিম, শুনেছি। আচ্ছা, আপনি তো মিস ম্যাকাফির সঙ্গে কাজ করেছেন, তাকে ঘনিষ্ঠভাবে চেনেন। সত্যিই কি কোভেন ছিল? মোটেও না। আমি যতদূর জানি ওরকম কোনো কিছুই ছিল না। মিস ম্যাকাফি বন্ধু বান্ধবকে নিয়ে পার্টি অবশ্য দিত মাঝে মাঝে, যাদের সঙ্গে কাজ করেছে আর কি। তাদেরকে চেনেন? চিনি, আমিও তাদের একজন। আপনি জানেন না এমন কিছু ওরা হয়তো জেনে থাকতে পারে। স্থির দৃষ্টিতে ফগের চোখের দিকে তাকিয়ে রয়েছে কিশোর। তাদের সাথে কি যোগাযোগ আছে আপনার? জানেন কোথায় পাওয়া যাবে? মিস ম্যাকাফির সাথে দেখা করে যেতে পারবেন? কোনোটাই পারবো না। ওদের সাথে বহুদিন যোগাযোগ নেই আমার। কিছু বন্ধু আছে আমার যারা পুলিশে ঢুকে পড়েছে। মিস ম্যাকাফির সাথে দেখা হয় না আমার প্রায় 30 বছর। আরো 30 বছর দেখা না হলেও কিছু এসে যায় না। বদমেজাজি, নষ্ট হয়ে যাওয়া একজন অভিনেত্রী সে, জিসার কার্লোসের মতোই, যার সাথে তার এঙ্গেজমেন্ট হয়েছিল। সাংঘাতিক বাজে লোক ছিল সে। মিস ম্যাকাফির বাড়ির পার্টি থেকে ফেরার পথে মারা গিয়েছিলেন ভদ্রলোক, তাই না? হ্যাঁ, যেন বয়স অনেক বেড়ে গেছে ফগের। অন্তত আসল বয়সটা বোঝা যাচ্ছে। ভাঁজ পড়েছে চোখের কোণে, বোধহয় রেগে যাওয়াতেই। পার্টির পরে সোজা হয়ে গা ঝাড়া দিল সে। পানি ফেলার জন্য কুকুর যেমন করে ঝাড়ে, অনেকটা তেমন ভঙ্গিতে। সে যেন ঝেড়ে ফেলতে চাইছে একটা বাজে স্মৃতি। সেটা অবশ্য অনেকদিন আগের কথা। আজকাল আর ওসব নিয়ে ভাবি না, আসলে ভাবতে চাই না। কে যায় অতীত নিয়ে মাথা ঘামাতে? আর মিসেস ম্যাকাফিকে নিয়েই বা এত কথা জিজ্ঞেস করছো কেন তুমি? তুমি তো এসেছো ক্রাইম ফাইটিং প্রোগ্রামের কথা জানতে। আমি এসেছি মিস থালিয়া ম্যাকাফির খোঁজ খবর জানতেই। সহজভাবে বলে ফেলল কিশোর। ফিল্মের ইতিহাস নিয়ে একটা গবেষণা করছি। ভালো করে লিখতে পারলে স্কুলে জানালে ছাপা হবে। হেনরি ফগের চেহারাই বলে দিল। বিরক্ত হয়েছে, নাড়া খেয়েছে খুব। আর কোনো কথা না থাকলে এবার এসো, শীতল কণ্ঠে বলল সে। আমার কাজ আছে, আর সময় দিতে পারছি না, সরি। জরুরি একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। বুঝেছি, উঠল কিশোর। ফককে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে এলো অফিস থেকে। হলো কিছু? কিশোর গাড়িতে উঠলে জিজ্ঞেস করলো উলফ। মিস ম্যাকাফিকে দেখতে পারে না ফগ। তার ছবি টেলিভিশনে দেখানো হবে এটাও ভালো লাগছে না তার। জাগের ওপর সিরিজ করে টাকা নষ্ট করতে রাজি নয় এখন হারভে ভিডিও। কারণ মিস ম্যাকাফির ছবির পেছনেই অনেক টাকা খরচ করে ফেলেছে। মিস ম্যাকাফির সঙ্গে 30 বছর যোগাযোগ নেই ফগের। তার কোনো বন্ধুর সাথেও দেখা সাক্ষাৎ নেই। কোভেনের কথা অস্বীকার করলো সে। অন্যান্য ব্যাপারে হয়তো সত্যি কথা বলেছে সে, তবে মনে হলো কোভেনের ব্যাপারে মিথ্যে বলেছে। অস্বাভাবিক কোনো কিছু রয়েছে তার আচরণে, কিন্তু কি সেটা বুঝতে পারলাম না। পেছনের সিটে থেকে হাসলো মুসা। তুমি বোঝো নিয়ে কথা, বিশ্বাস করতে বলো? না বুঝলো নিশ্চয়ই আন্দাজ করেছো। ও ব্যাপারে তুমি ওস্তাদ। জিজ্ঞেস করলে বলবে না, তাই করলাম না। এই যে আরো কাজ জোগাড় করে দিলাম। তুমি যাওয়ার পর বাবাকে ফোন করেছিলাম, একে ঠিকানা বের করে ফেলেছে। মিস ম্যাকাফির প্রিয় ক্যামেরাম্যান হ্যারি ব্যানারের ঠিকানা। এখন আর ক্যামেরার কাজ করে না, মেল রোজে টেলিভিশন মেরামতের দোকান খুলেছে। চলো সেখানেই যাই। হ্যারি ব্যানারের সঙ্গে দেখা করার জন্য গল্প বানিয়ে বলতে হলো না 3 গোয়েন্দাকে। কারণ ভূতপূর্ব ক্যামেরাম্যানের কাছে যাওয়ার পথে কোনো রিসিপশনিস্ট বাধা হয়ে নেই। ধুলোয় ঢাকা ছোট দোকানটায় ঢুকে পড়লো ওরা। দেয়ালে সরু একটা ফকর দেখা গেল। এক পাশে একটা নাপিতের দোকান, আর এক পাশে জমা হয়ে আছে সোফা মেরামতকারের ফেলে দেয়া বাতিল ছোবড়া, স্প্রিং এসব। ফকরের ওপাশে খোড়লে বসা লোকটার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আপনি মিস্টার ব্যানার না, মিস ম্যাকাফির প্রিয় ক্যামেরাম্যান? হালকা পাতলা মানুষ ব্যানার, চামড়ায় কেমন হলুদ আভা, ঠোঁটে সিগারেট। ধোঁয়ায় অন্ধকার হয়ে আছে বদ্ধ জায়গাটা। তার ভেতর দিয়ে চোখ সরু করে তাকালো লোকটা। তোমরা নিশ্চয়ই পুরনো ছবির ভক্ত? অনেকটা তাই বলতে পারেন। হেসে একটা কাউন্টারে হেলান দিয়ে দাঁড়ালো ক্যামেরাম্যান। মিস ম্যাকাফির সঙ্গে আমি কাজ করেছি, তার প্রতিটি ছবিতেই। সাংঘাতিক অভিনয় করত, হিংসে করার মতো। সিগারেটটা মেঝেতে ফেলে জুতো দিয়ে পিষে ফেললো ব্যানার। সুন্দরীও ছিল, বেশ কিছু নায়িকা ছিল তখন, গ্ল্যামার কুইন। ক্যামেরায় তাদের ছবি তোলার সময় লাইটিংটা এমন ভাবে করতে হতো যাতে প্রতিটি শটই ভালো হয়, নইলে খারাপ হয়ে যাওয়ার ভয় ছিল। করতে করতে তিতিবিরক্ত হয়েই কিন্তু ওসব কাজ ছেড়ে এসেছি। এত কষ্ট করতাম,
তারপরেও অভিযোগ লেগেই থাকতো, আমাকে ঠিক ক্লিওপেট্রার মতো লাগছে না, নীলের রানীর মতো লাগছে না। কিন্তু থালিয়ার ছবি তুলতে ওসব কোনো ঝামেলাই ছিল না, যেভাবে তুলতাম সুন্দর। আসলে সত্যিকারের সুন্দরী ছিল সে, তাই তার ছবি তুলতেও ভালো লাগতো আমার। তার সঙ্গে কাজ করতে কেমন লাগতো? কাজের নিজস্ব ধরন ছিল তার, অন্যের কথা খুব একটা শুনতে চাইতো না। প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পর কি সব উদ্ভট ভাবনা ঢুকলো মাথায়, সেই জন্যেই তো ডাইনি নিয়ে তৈরি ওই ভয়াবহ বিচ্ছিরি ছবিটাতে অভিনয় করতে গেল। দি অ্যাসফোডেল স্টোরি। হ্যাঁ, জিটার কার্লোসের ধারণা ছিল ছবিটা খুব ব্যবসা সফল হবে, দুর্দান্ত ছবি। খালিয়া তখন জিটার বলতে অজ্ঞান, তাই কোনো কিছু বাছবিচার না করেই ছবিতে অভিনয় করতে রাজি হয়ে গেল। আমরা সবাই চিন্তিত হয়ে পড়েছিলাম তার ক্যারিয়ারের কথা ভেবে, নষ্ট করে না ফেলে। তাই তো করেছিলেন, মুসা বলল। জিজার কার্লোসই সর্বনাশ করে দিয়ে গেছেন তার, তাই না? ভদ্রলোক মারা গেলে এত ভেঙে পড়েন মিস ম্যাকাফি যে আর অভিনয় করতে পারলেন না। এ ব্যাপারে অবশ্য নিজেকেই দোষ দেয় থালিয়া। গাড়িতে চড়ার আগে জিটারের সঙ্গে ঝগড়া করেছিল সে, বাজে কথা বলে গালাগাল করেছিল, তবে এর জন্য তাকে দোষ দেয়া যায় না। এঙ্গেজমেন্ট হওয়ার পরে আরেকজন নায়িকার সঙ্গে মাখামাখি শুরু করেছিল জিটার। মেয়েটার নাম জুন উইডমার। এতে জেলাস হয়ে ওঠে থালিয়া। তোমরা ওই নামে ফ্যান ক্লাব করো কিংবা পত্রিকায় লেখো, যাই করো, এই অংশটা ভুলে যেও দয়া করে। পুরনো কলঙ্ক খুঁচিয়ে এটা বের করে দুর্গন্ধ ছড়ানোর কোনো মানে নেই। আজকাল কি আর মিস ম্যাকাফির সঙ্গে দেখা হয় আপনার? জিজ্ঞেস করলো কিশোর। কথা টথা হয় না, কেউ তার সাথে দেখা করতে যায় না, তার সাথে কারো যোগাযোগ নেই। লাইব্রেরিতে পাওয়া ছবিটা বের করে দেখালো রবিন, ফটোকপি করে এনেছে। এখানে আছে। নিশ্চয়ই জুন উডমার মিস ম্যাকাফির ঘনিষ্ঠ ছিল, নইলে তো ডিনার পার্টিতে দাওয়াত পেত না। হো, এটা? রবিনের হাত থেকে ছবিটা নিয়ে দেখলো ব্যানার। এটা জাদুচক্র, সবাই ছিলাম এতে, পুরো 13 জন। ডিনার টেবিলে 13 জন, কেমন অদ্ভুত না? কিশোর বলল, আনলাকি 13। হাসলো ব্যানার, না আনলাকি নয়, যদি তারা জাদুকর হয়। প্রায় চিৎকার করে উঠল রবিন, তাহলে ওটা একটা কোভেন ছিল? শব্দ করে হাসলো ব্যানার, শিওর, কেন থাকবে না? থালিয়া ছিল ডাইনি, অন্তত ভাবতো যে সে ডাইনি। ডাইনি শব্দটা অবশ্য খারাপ লাগতো তার, সেজন্য বলতো ওল্ড রিলিজিয়নের অনুসারী, মাঝে মাঝে বলতো জাদু করি। ঝাড়ুর ডান্ডায় বসে উড়াল দেয়া কিংবা শয়তানের কাছে আত্মা বিক্রি করে দেওয়ার মতো ব্যাপার নয় এটা। তবে সে ভাবতো যে কোনো ধরনের অলৌকিক ক্ষমতার অধিকারী হয়েছে। তার কথা মতো কাজ করে যেতাম আমরা। সে ছিল নায়িকা, তার কথা শুনতে বাধ্য হতাম আমরা কাজ টিকিয়ে রাখার জন্যে। কোভেনের সদস্য হলাম। জোন উইডমার, মার্থা কলিসন, পলি ফ্রেন্টিস, এমনকি বেচারি এলিনা ফিউজও হয়ে গেল ডাইনি। আর হেনরি ফগ? জিজ্ঞেস করলো কিশোর। সেও। এখন এটা জানাজানি হওয়াটা অবশ্য পছন্দ করবে না সে, টেলিভিশনে বেশ সুনাম কামিয়েছে, তবে একসময় সেও জাদুকার ছিল। কিশোর হাসলো। কোভেনের অন্য লোকের সঙ্গে যোগাযোগ আছে আপনার? কয়েকজনের সাথে। আজকাল শুধু পুলিশের সাথে বন্ধুত্ব ফগের, তাই পুরনো বন্ধুরা কেউ তার কাছে যায় না। বেচারি জুন, থালিয়া আর জিটারের মাঝে গন্ডগোলের যে হতা, তার দিনকাল ভালো যাচ্ছে না। প্রতিভা ছিল না, কাজেই সুবিধে করতে পারেনি। এখন তো বুড়িয়ে গিয়ে দেখতে একেবারে দাদি হয়ে গেছে আমার। হলিউডে একটা কম দামি মোটেল চালাচ্ছে, মানুষ হিসেবে খারাপ না। তার সঙ্গে কথা বলতে গেলে বলবে? বলবে। লোকে তাকে দাম দিলে খুব খুশি হয়। এই, তোমরা আসলে কাজটা কি করছো? হ্যাঁ, ফ্যান ম্যাগাজিন? সিনেমার ইতিহাসে আগ্রহী আমি, স্কুলের জন্যে। ও, রবিনের দেয়া ছবিটা হাতেই রয়েছে। আরেকবার দেখলো ব্যানার। জুন উইডমারের ঠিকানা দিচ্ছি, রালফ স্মিথের ফোন নম্বরও আছে আমার কাছে। চমৎকার লোক, 80 বছর বয়স হয়ে গেছে, এখনো ফিল্ম ছাড়েনি, কাজ করে যাচ্ছে। তাকে ফোন করলে আমার কথা বলো। আর বাকিরা? জিজ্ঞেস করলো রবিন। জিটার কার্লোস মারা গেছে। এলিনার সাথে কথা বলবে কিভাবে বুঝতে পারছি না। থালিয়ার সাথে থাকে সে, কারোর সাথে দেখা করে না ওরা। স্ক্রিপ্ট রাইটার জন ভোরটেক্স মারা গেছে বছর কয়েক আগে হার্ট অ্যাটাকে। পলি ফ্রেন্টিসের কথাও ভুলে যাও, দেখা হবে না তার সাথে।
কোনো এক কাউন্ট না ডিউককে বিয়ে করে ইউরোপ চলে গেছে, আর ফেরেনি। মার্থা কলিন্সও চলে গেছে হলিউড থেকে। তার জন্মস্থান মন্টানার বিলসভিলের এক ছেলেকে বিয়ে করে ওখানে গিয়ে ঘর বেঁধেছে। আর শেরিনা থারগুড, সেও গেছে। লম্বা চুলওয়ালা সুন্দর মেয়েটা, তাই না? মুসা জানতে চাইলো কি হয়েছে তার। মালিবো বিচে একদিন সাঁতার কাটতে গিয়ে জ্বরের টানে পড়েছিল, ডুবে মারা গেছে। হায় হায়, কোভিনের 3 জনই তো মরে গেল। ছবিটা নেওয়া হয়েছে অনেক দিন আগে, অনেক বছর পেরিয়ে এসেছি আমরা। সবাই মোটামুটি ভালোই আছি, মৃতদেরকে বাদ দিলে। ও, জিজার কার্লোসের সেক্রেটারি লিলি অ্যালজেটও বেঁচে আছে। সেঞ্চুরি সিটিতে এক ব্রোকারের অফিসে চাকরি করে, দেখা হয় প্রায়ই, ডিনারে নিয়ে যায়। ছবিটা হাতে নিয়ে দেখলো কিশোর। একটা লোককে দেখালো, যার নাম চার্লস গুডফেলো। খুবই পাতলা শরীর, কালো চুল ঝুলে পড়েছে ঘাড়ের উপর। পরিচিতই লাগছে। এখনো কি সিনেমায় কাজ করে? ভ্রুকুটি করলো ব্যানার। গুডফেলো? ওর কথা ভুলেই গিয়েছিলাম। সিনেমার চরিত্রাভিনেতা ছিল, এই যেমন ট্যাক্সি ড্রাইভার, দারোয়ান, এই সব। পুরনো সিনেমা খুব বেশি দেখে থাকলে তাকে না দেখার কথা নয়। ওর কি হয়েছে বলতে পারবো না। এই একটি মানুষের সঙ্গে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে আমার। আর ও এমনই একজন মানুষ যাকে সহজেই ভুলে যাবে লোকে। আমার শুধু এটুকু মনে আছে যে ও আমেরিকান। ছোটবেলাটা ওর হল্যান্ডে কেটেছে মা বাবার সঙ্গে। আজব লোক, কথায় কথায় রেগে যেত। এক স্যাবাটে একই কাপ থেকে পানি আর মধু খেতে বলাই তো ওর মাথাই খারাপ হয়ে গিয়েছিল। বাধ্য হয়ে মুখে নিত, কিন্তু একটু পরেই উঠে গিয়ে মুখ থেকে ফেলে দিয়ে আসতো। হেসে উঠল ছেলেরা। আপনি কিন্তু ডাইনির কোভেনের মতো একটা ভয়ানক ব্যাপারকে হাস্যকর করে দিচ্ছেন। হাসতে হাসতে বলল কিশোর। ভয়ানক না ছাই, সব ছেলে মানুষই। জিটার মারা যাওয়ার পর অবশ্য কেউ কেউ ভয় পেয়ে যায়, বিশ্বাস করতে আরম্ভ করে যে এর মধ্যে কিছু আছে। মিস ম্যাকাফিকে জিটারকে অভিশাপ দিয়েছিলেন? ফোঁস করে নিঃশ্বাস ফেললেন ব্যানার। বলা হয়তো ঠিক হবে না, তা দিয়েছিল। ওই আর কি, রেগে গেলে লোকে যেমন সাপসাপন্ত করে তেমন। থালিয়া বলেছিল রাস্তায় পড়ে মরুক জিটার। এটা অবশ্য একটা কথার কথা, সিরিয়াস ভাবার কোনো কারণ নেই। সে কথা বলার পরই গাড়িতে চড়ে জিটার, চলে যায়। পথে ব্রেক ফেল করে গাছের সাথে ধাক্কা খায় গাড়ি। তখনকার দিনে গাড়িতে সিট বেল্ট থাকতো না, উড়ে গিয়ে বাইরে পড়ে জিটার। আমরা তাকে পেয়েছি গাছের একটা ডোরালার ফাঁকে। মাথা একদিকে পা আরেক দিকে করে ঝুলেছিল, ঘাড় ভেঙে গিয়েছিল। খাইছে বলে উঠল মুসা। তারপরে কোভেন ভেঙে গেল। নির্বাসিত জীবন বেছে নিল থালিয়া। সেই আমাদের শেষ দেখা। কারো সঙ্গেই এখন দেখা করে না ও। ম্যানেজারের ব্যাপারটা কি বলুন তো? এককালে তো তার সোফার ছিল লোকটা। কিছু জানতে চাইলো। তাকে ভালো মতো চিনিই না আমি, বলে কাউন্টার থেকে একটা প্যাড তুলে নিল ব্যানার। তাতে জুন আর লিলির ঠিকানা, রালফ স্মিথের ফোন নম্বর লিখে পাতাটা ছিঁড়ে নিয়ে বাড়িয়ে দিল। তাকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে এলো ছেলেরা। তখনও কাউন্টারে হেলান দিয়ে দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়ে রইল ব্যানার, চোখে কেমন শূন্য দৃষ্টি। ভালো লোক, বাইরে বেরিয়েই বলল মোসা। কথা বলতে ভালোবাসে। তা ঠিক, কিশোর বলল। তবে আমার মনে হয় তার কিছু পুরনো বাজে স্মৃতিতে নাড়া দিয়ে গেলাম। জিজারের কথা বলার সময় কিরকম চোখ মুখ হয়ে গিয়েছিল লক্ষ্য করেছ? যেন চোখের সামনে ভেসে উঠেছে লাশটা। ডালের এক পাশে মাথা আর এক পাশে পা ঝুলে রয়েছে, ঘাড় ভাঙা। হলিউড বুলভারের একটা সাইড স্ট্রিটে জুন উইডমারের হোটেল। রবিন বেল বাজালো। দরজা খুলে দিল একজন বয়স্কা মহিলা। কোকড়া সোনালি চুল, কালো কুচকুচে চোখের পাপড়ি। মিস উইডমার? জিজ্ঞেস করলো রবিন। হ্যাঁ, এমন ভাবে শুরু করে ফেলেছে চোখ যেন চশমার প্রয়োজন মহিলার। হ্যারি ব্যানার বললেন, আপনি আমাদের সঙ্গে কথা বলতে আগ্রহী হবেন। স্কুলের একটা পত্রিকা বের করেছি আমরা, তাতে পুরনো সিনেমার ইতিহাস নিয়ে বেশ বড় একটা প্রতিবেদন করব। ভালো ভালো ভালো, খুব ভালো, মহিলা বলল। তোমাদের সাথে কথা বলতে আপত্তি নেই আমার। দরজাটা হা করে খুলে দিল। ছোট বদ্ধ ঘরটায় ঢুকলো ছেলেরা, যেটাই আংশিক অফিস আংশিক লিভিং রুম। ওরা বসতেই পুরনো দিনের ফিল্ম জীবনের গল্প শুরু করে দিল মহিলা। কিশোরী বয়সে হলিউড এসেছিল, এক পরিচালককে ধরে স্ক্রিন টেস্ট দেয়, তারপর থেকে ছোটখাটো রোলে অভিনয় করতে থাকে।
কয়েকটা বড় রোলেও করেছে। জুন উইডমারের ক্যারিয়ার খুব একটা ভালো না, তাই কথা ফুরিয়ে গেল দ্রুত। বলার মতো আর কিছু খুঁজে পেল না সে। মিস ম্যাকাফির কথা তুলল কিশোর। চোখের পলকে যেন বদলে গেল ছোট ঘরটার পরিবেশ। ওই ভয়ঙ্কর মেয়ে মানুষটা, চিৎকার করে উঠল জুন। আমাকে ঘৃণা করতো, দু চোখে দেখতে পারতো না। আমিও সুন্দরী ছিলাম, তবে ওর মতো উঁচুতেও উঠতে পারিনি। নামও ছিল না আমার, তবে পারতাম। ওর জন্যই হলো না। ওই শয়তানটা শয়তানি না করলে এখন আমাকে এই হতচ্ছাড়া মোটর চালাতে হতো না। ও বাদ না সাধলে জিজারের সঙ্গে বিয়ে হয়ে যেত আমার। এখন বাস করতাম বেল এয়ারের বিশাল কোনো বাড়িতে। স্তব্ধ নীরবতা বিরাজ করতে লাগলো। কিশোরের দিকে তাকালো জুন, চোখ সরিয়ে নিয়ে বলল, মিস্টার ব্যানার বললেন একটা কোভেন নাকি ছিল, ওটা সম্পর্কে কিছু বলবেন? মুখ থেকে রক্ত সরে গেল মহিলার। ঝটকা দিয়ে ফিরে এলো আবার, যেন আগের চেয়ে বেশি লাল হয়ে গেল। এটা ছিল শুধু একটা খেলা, বুঝলেন? আমি বিশ্বাস করতাম না এটা, শুধু থালিয়া বাদে। সে পুরোপুরি বিশ্বাস করত। তার মানে জাদুবিদ্যায় বিশ্বাস করতেন না আপনি, এখন করেন? অবশ্যই না, চেঁচিয়ে উঠল ভূতপূর্ব অভিনেত্রী। একটা কথা বললেন একটু আগে, কিশোর বলল। মিস ম্যাকাফি বাদ না সাধলে নাকি এখন বেলিয়ারে বাস করতেন আপনি। কিভাবে? জিটার কার্লোস তো মারাই গেছে মোটর দুর্ঘটনায়। ওটা দুর্ঘটনা ছিল না, ওটা ওটা কথাটা শেষ করলো না জুন। চেয়ারে নড়েচড়ে বসলো রবিন। আমাদের সাথে যে কথা বলছেন আপনি, খুব খুশি হয়েছি। আর কারো নাম বলতে পারেন যার সাথে আমরা দেখা করতে পারি? মিস ম্যাকাফির কোনো বন্ধু যার সাথে এখন দেখা সাক্ষাৎ হয় তার, কিংবা তার সেক্রেটারি এলিনা ফিউজের সঙ্গে? জানি না। চার্লস গুডফেলো নামে একজন ছিল আপনাদের কোভেনে, তার কি হয়েছে বলতে পারবেন? জিজ্ঞেস করলো কিশোর। শাক করলো মহিলা। জানি না, একদিন স্রেফ গায়েব হয়ে গেল, আর কোনো খোঁজ নেই। তাই? অবাক হওয়ার ভান করলো কিশোর। আর কিছু বলার নেই জুন উইডমারের। তাকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে এলো ছেলেরা। তেমন কিছু বলতে পারেনি, রবিন বলল। একটা কথা অবশ্যই বলেছে, মুসা বলল, জিজারকে খুন করেছে মিস ম্যাকাফি। মহিলাকে ভয় পেতে শুরু করেছি আমি। হ্যারি ব্যানারেরও তাই ধারণা, বলল কিশোর। দেখি রাল স্মিথের কাছে গিয়ে কিছু বলতে পারবে কিনা কে জানে। আমাদের সঙ্গে কথা বলবে কিনা তাই তো জানি না, বলল রবিন। তা বলবে। এখনকার বড় খবর মিস ম্যাকাফি, ফিল্মগুলো চুরি হওয়ার পর। তার সাথে নাম জড়াতে আপত্তি করবে না স্মিথ। কিশোরের অনুমানে ঠিক। দ্রুত লাঞ্চ সেরে নিয়ে স্মিথের ওখানে ফোন করলো সে, উইলফের অ্যাপার্টমেন্ট থেকে। প্রথমবার রিং হতেই ধরল অভিনেতা। টেলিফোনেই নির্দ্বিধায় কিশোরের প্রশ্নের জবাব দিয়ে দিল। স্বীকার করল, কোভেন একটা সত্যিই ছিল, 13 জন সদস্যও ছিল। মিস ম্যাকাফির কথা ভালোই বলল, তবে অনেক দিন থেকে আর যোগাযোগ নেই। কারো সাথে যোগাযোগ নেই তার, স্মিথ জানালো। মিস ম্যাকাফি অবসর নেওয়ার পর তার কাজের সমস্ত দায়িত্ব নিয়েছে তার সোফার লেমিলজিভ। ফোন করলে সেই ধরে। একটাই জবাব তার, ম্যাডাম কারোর সাথে কথা বলবেন না। জিজার মারা যাওয়ার পর অনেক চেষ্টা করেছি আমি ঘর থেকে বাইরে আনতে, সন্ন্যাসী জীবন ত্যাগ করাতে, পারিনি। শেষে হাল ছেড়ে দিয়েছি। হয়তো এখন কিছু একটা হবে। ছবিগুলো টেলিভিশনে দেখানোর পর হইচই হলে তার জীবনের ধারা পাল্টাতেও পারে। চুরি হয়ে গেছে তো, কিশোর বলল। টাকা না দিলে ফেরত পাওয়া যাবে না। টাকা দিয়েই ফেরত আনা হবে, জোর দিয়ে বলল স্মিথ। ওগুলোর দাম টাকা দিয়ে শোধ করা যাবে না। ছবিগুলো তো দেখানো হবে, দেখো, তারপর আমাকে বলো আমি ঠিক বলেছি কিনা। আরেকটা কথা, মিস্টার স্মিথ, চার্লস গুডফ্লোর কি হয়েছে বলতে পারেন? মিস ম্যাকাফির এই বন্ধুটির ঠিকানা এখনো বের করতে পারিনি। গুডফেলো না? আমিও জানি না। বেশি কথা কখনোই বলতো না, চুপচাপ থাকতো। হয়তো বাড়ি ফিরে গেছে, কোথাও একটা চাকরি বাকরি খুঁজে নিয়েছে, করবেই বা আর কি। হয়তো কেরানি চেরানি হয়েছে কোনো লোহালক্করের দোকানে। তাকে ধন্যবাদ জানালো কিশোর। লাইন কেটে দিল রাল স্মিথ। কিছুই বলতে পারল না। বন্ধুদের জানালো কিশোর, অনেক বছর ধরে মিস ম্যাকাফির সাথে যোগাযোগ নেই। লিলি আলজেদোর সঙ্গে কথা বলা হয়নি এখনো। মনে করিয়ে দিল রবিন, যে ব্রোকারের ওখানে কাজ করে তার ঠিকানা জোগাড় করেছো?
মাথা ছাগল কিশোর, কথা বলা যাবে, তবে লাভ কেমন হবে না। অনেকটা নিরাসক্ত ভঙ্গিতে লিলিকে ফোন করলো কিশোর। মিস ম্যাকাফির অন্য বন্ধুরা যা বলতে পেরেছে সে তাও পারল না। বলল অনেকদিন আগের কথা, ব্যাপারটা আর মোটেও জরুরি নয়। তা নয়, আপনি কোভেনের একজন সদস্য ছিলেন তাই না? জিজ্ঞেস করলো কিশোর। ছিলাম। কি যে বিরক্ত লাগতো, কিছু বলতেও পারতাম না, সইতেও পারতাম না। রাত দুপুরে চাঁদের আলোয় অহেতুক নাচানাচি কার ভালো লাগে বলো? মিস ম্যাকাফির সঙ্গে বহুদিন যোগাযোগ নেই লিলির। অন্যদের মতো একই কথা বলল সে। চার্লস গুডফেলোর কোনো খবর বলতে পারল না। তীক্ষ্ণ কণ্ঠে যেন ঘোষণা করে দিল, এলিনা ফিউজ একটা মেরুদণ্ডহীন মেয়ে মানুষ, যার সম্পর্কে কারো কোনো আগ্রহ থাকার কথা নয়। তারপর লাইন কেটে দিল। কট্টর মহিলা, মন্তব্য করলো কিশোর। ব্যবহার ভালো না। অন্যেরা যা বলেছে সেও তাই বলল। কোভেন ছিল, কিন্তু এটাই যদি মিস ম্যাকাফির গোপন কথা হয়, তাতে তো ভয় পাওয়ার কিংবা অস্বস্তি বোধ করার কথা নয়। ওই ডাকিনী বিদ্যা নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না। চার্লস গুডফেলোর খোঁজ পাচ্ছি না। সে কি বলতে পারতো জানি না। থেমে গেল সে, ভ্রুকুটি করল। একজন অবশ্য কোভেনের মেম্বার ছিল যে কথা স্বীকার করেনি, কিন্তু তার পক্ষে পাণ্ডুলিপিটা চুরি করা সম্ভব ছিল না। চুরিটা যখন হয় তখন সে লেমেলডিফের সাক্ষাৎকার নিচ্ছিল। কাউকে ভাড়া করে থাকতে পারে, মুসা যুক্তি দেখালো। হয়তো ডিভি বলেছে তাকে পাণ্ডুলিপিটার কথা, কোথায় আছে তাও বলেছে। তারপর বলেছে যে এই কথাই ভুলে গেছে। সম্ভাবনাটা খুব সামান্য, কিশোর মানতে পারলো না। চুরি করানোর জন্য লোক ঠিক করার সময়টা সে কোথায় পেল? লোকটাকে আমি সন্দেহ করছি না তা নয়, তার সম্পর্কে পুলিশের ধারণা জানতে পারলে ভালো হতো। ধোঁকাবাজ মনে হয়? মনে হয় অভিনয় করছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সমস্ত পুলিশ অফিসারকে চেনে সে, তার কথাই তাই মনে হয়েছে। তাই যদি হয়, তাহলে চিফ ক্যাপ্টেন ইয়ান ফ্লেচারকেও চেনার কথা। দেখি তাকে ফোন করে তিনি কি বলেন। সাজিয়ে রাখা কিছু প্লাগ আর স্ক্রলের চেয়ে পুলিশের একজন চিফের কথা অনেক বেশি গ্রহণযোগ্য।